আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারের দ্বিতীয় অংশ, এই চ্যাপ্টারটার নাম হলো প্রাইসিং মডেল অথবা টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। মূলত চ্যাপ্টারটা আপনার প্রিন্সিপালস অফ ফিনান্সের, কিন্তু এই চ্যাপ্টারটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালস অফ ফিনান্সে ভালো করে করলে ফাইনাল ইয়ারে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং থিওরি এবং মাস্টার্সের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে কাজে আসে। কারণ এই অঙ্কগুলো সব জায়গায় ইম্পর্টেন্ট। কারণ আজকে যে অঙ্কটা পড়াবো, লেকচার শিটের প্রবলেম 4, এটা সব ডিপার্টমেন্টের বিভিন্ন ইয়ারে বিভিন্ন সময় আসছে। সব গুরুত্বপূর্ণ একটা আপনার ক্লাস। যারা আপনার লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করবেন, আর যারা জুমে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে বা মেসেঞ্জারের মাধ্যমে আপনার ফ্রেন্ডদের জানাবেন যে এখানের ক্লাসগুলো বাসায় বসে করা যাচ্ছে। ক্লাস করতে না পারলে পরবর্তীতে রেকর্ড থাকে, সেই রেকর্ড দেখে দেখেও পড়া যায়। আর যাদের পরে পরীক্ষা চলে আসছে, যেমন ফার্স্ট ইয়ার, পিডি মাস্টার্স, সেকেন্ড ইয়ার, তারা কিন্তু রেকর্ডেড ভিডিও দেখে দেখে বাসায় বসে বসে শেষ করে ফেলতে পারছে। আর মাস্টার্স স্টুডেন্টদের জন্য খুবই সুবিধা, কারণ কি তারা তো ক্লাস করতে পারে না, জব করে, বিভিন্ন কাজ করে। তারাও আপনার এখানে পড়ে বাসায় বসে যখন ফ্রি টাইম থাকবে, রাত 10টা, 11টা, 12টা, শুক্রবার, শনিবার, এই টাইমে ভিডিও দেখে দেখেও বই শেষ করতে পারবে। ক্লাস শুরু করে দিলাম, আপনারা একটু শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাস করে দেখে উপকার পায়। আচ্ছা, এটা আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছে, ওই ক্লাসে আমরা একটা সূত্র শিখতে পারছি যে সিএপিএম মেথডে মুনাফার হার বের করার একটা সূত্র শিখতে পারছি। সূত্রটা এরকম ছিল, আমি একটু লিখে দিচ্ছি আবার। প্রবলেম 4 করতেছি, নতুন শীটের প্রবলেম 4। সূত্রটা ছিল এরকম: এক্সপেক্টেড রিটার্ন সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। এটার অর্থটা আমি একটু বুঝিয়ে দিই যারা আগে ক্লাস করেনি তাদের জন্য। ধরেন আপনি, আপনার টাকা আছে, এই আমাদের এই যে ফিনান্স বলেন, ইনভেস্টমেন্ট বলেন, অ্যাকাউন্টিং থিওরি বলেন, এই চ্যাপ্টারগুলোর মেইন বিষয়টা হলো বিনিয়োগ নিয়ে। যে আপনার কাছে টাকা আছে, আপনি সেই টাকাটা কোথায় বিনিয়োগ করলে আপনার জন্য বেশি লাভজনক, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এখন এই সূত্রের মাধ্যমে বোঝায় কি, যে আপনার কাছে ধরেন টাকা আছে 1 লাখ, ধরে নেন 1 লাখ টাকা আছে, আপনি এটা বিনিয়োগ করতে যাচ্ছেন, বা 100 টাকা আছে, 1 লাখ না, আরো কম বোঝাই, 100 টাকা আছে। এখন 100 টাকা বিনিয়োগের বিভিন্ন স্থান আছে। এখন এই আপনাদের এটা কোন চ্যাপ্টারের কি ক্লাস না ক্লাস মেসেঞ্জার গ্রুপে সব দেওয়া আছে, ওইগুলো দেখে ক্লাস করতে আসবেন, না হলে হঠাৎ করে আসলে বুঝবেন না। কারণ আগের 1 নম্বর ক্লাসটা আপনি দেখেনি। হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, আপনার কাছে 100 টাকা আছে। এখন আপনার কাছে ধরেন ইচ্ছা করলে সরকারি ব্যাংক আছে, হ্যাঁ, পোস্ট অফিস আছে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা যেতে পারে। আর ধরেন আপনি সঞ্চয়পত্র, সরকারি জায়গায় বিনিয়োগ করলেন, সেখানে আপনাকে 10% সুদ দিবে ধরে নেন। এটা হলো আর এফ। আর এফ এর অর্থ হলো রিস্ক ফ্রি রেট, অর্থাৎ কোনো ঝুঁকি নাই। এখানে টাকা বিনিয়োগ করে সঞ্চয়পত্র বা সরকারি একটা, সরকার যেভাবে বিভিন্ন ইয়েতে অফার দিয়ে থাকে যে এখানে বিনিয়োগ করেন, প্রাইস বন্ড কিনেন বা এটা করেন সেটা করেন বিভিন্ন জায়গায়, সেরকম সুদটা ফিক্সড থাকে, চেঞ্জ হয় না। এটা আর এফ। আর আপনি এখানে কিন্তু রেট কম, 10%। এখন আপনার লোভ আসলো যে না, আমি এখানে সুদের ইয়ে করবো না, আমি একটা নিজে ব্যবসা দিব, বা একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, শেয়ারে আমরা দিব, বা একটা কোম্পানি সৃষ্টি করব, বড় কোম্পানি, শেয়ার বাজার থেকে একটা কোম্পানি, ওইখানে আপনি বিনিয়োগ করলেন। ওইখানে কিন্তু 50%ও প্রফিট আসতে পারে, 20%ও আসতে পারে, 10%ও আসতে পারে, 5%ও আসতে পারে, লসও আসতে পারে। কারণ ব্যবসা মানে ঝুঁকি আছে, ঝুঁকি থাকলে লাভ লস আছে। তাহলে যদি সেখানে গড়ে ধরে নেন, গড়ে যদি দেখা যায় সবগুলো বাজারের বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান, হ্যাঁ, সেই হিসাব করে ধরলেন আপনি 15%
পাইতে পারেন গড়ে। এটাকে বলা হয় হলো RM, মার্কেট রেট। বাজারে 100টা প্রতিষ্ঠান আছে, তাদের মুনাফার গড় করে একটা বের করলাম 15%। এই তথ্যগুলো ভালো করে জানলে পরীক্ষায় যত প্রশ্ন কঠিন আসুক আপনি আনসার করতে পারবেন, বেসিক না জানলে আনসার করতে পারবেন না। এই অঙ্কটা আমি যদি 5 মিনিট দেখাই অঙ্ক 10-এ 10 পেয়ে যাবেন, কিন্তু এটা মুখস্থ হবে। এই জন্য এই আইটেম গুলো কি শিখিয়ে দিতেছি। এখন গড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের গড় হলো 15%। এখন আপনি চয়েস করছেন ধরেন XYZ, XYZ নামে একটা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানটার একটা ঝুঁকির হার আছে, যে এখানে বিনিয়োগ করলে আপনার ঝুঁকি আছে ধরেন 50% বা 0.50। তাহলে এই ঝুঁকিটাকে বলা হবে বিটা। আপনি যে প্রতিষ্ঠান, এই দুইটা কিন্তু ফিক্সড, বাজারের অবস্থা এবং সরকারি রেট। কিন্তু আপনার যে বিনিয়োগ আছে, যে জায়গায় বিনিয়োগ করতেছেন, সেটার ঝুঁকিটা চেঞ্জ হবে। XYZ এ হয়তো বা 50%। AB নামে একটা প্রতিষ্ঠান আছে, ওইখানে আছে ধরেন 70% ঝুঁকি। হ্যাঁ, বা আপনার একটা আছে MN কোম্পানি, ওইখানে আছে হয়তো বা আপনার 30% ঝুঁকি। তখন আমি এই সূত্রের মাধ্যমে এই যে কোন জায়গায় বিনিয়োগ করলে কত টাকা লাভ আসতে পারে সেটা আমরা বের করতে পারি এই সূত্র ব্যবহার করে। এটা গত ক্লাসে শিখছিলাম। এখন আজকের ক্লাসে আরেকটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন শিখবো আর কি, সৃজনশীল প্রশ্নের মতো। তারা বলতেছে at present suppose the risk free rate 8%। ধরে নাও বর্তমানে RF এর মান 8%, and the expected rate on market is 14%। ধরে নাও গড়ে বাজারে অন্য অন্য শেয়ারের রেট হলো 14%। The average return of four stock enlisted together with the expected beta। চারটা শেয়ার আছে তোমার কাছে, ওই শেয়ারগুলোর বিনিয়োগ দেওয়া আছে, কি সরি, ঝুঁকির পরিমাণ দেওয়া আছে, চারটা আলাদা আলাদা ঝুঁকি দেওয়া আছে। আর চারটা থেকে মুনাফা আসছে কত টাকা এটা দেওয়া আছে। চারটার ABCD নামে চারটা শেয়ার আছে, সেখান থেকে 16% লাভ পাইছেন এই বছর বিনিয়োগ করে। একজন পাইছে, বিতে পাইছে 14% বিনিয়োগ করে, 16% পাইছে সি থেকে, আর 18% পাইছে হলো ডি থেকে। কিন্তু এগুলাতে ঝুঁকিও ছিল এবছর, ঝুঁকির রেটও দেওয়া আছে প্রশ্নে। এই সব তথ্য দিয়ে তারা বলতেছে, এগুলা দিয়ে বলতেছে কি, অন দ্য বেসিস অফ অ্যাবভ এক্সপেকটেশন হুইচ স্টক আর আন্ডার ভ্যালু অ্যান্ড ওভার ভ্যালু। এখানে প্রশ্নটার উত্তরটা আমি, এনে কি চাইছে এটার উত্তরটা আমি সবার শেষে দিব। এখন আপাতত অঙ্কের সমাধানটা করি, করার পর এটা বাস্তবে বুঝিয়ে দিব। আচ্ছা, আমরা তাহলে এইগুলা দেখলাম না, আগে এতটুকু জানি যে এটা দেখলাম না, আমি এতটুকু জানি যে আমি যে চারটা জায়গায় বিনিয়োগ করব, এই চার জায়গায় বিনিয়োগ করলে আমার মুনাফা কত আসতে পারে সেটা জানি নি এই সূত্রের মাধ্যমে। একটা ছক করে নেই, যেহেতু বারবার করতে হবে, বারবার না করে একটা ছকের মাধ্যমে করি, তাহলে আমাদের সুবিধা হবে। ধরেন এখানে আমরা লিখে নিলাম শেয়ার গুলো, আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে হবে, আমাকে বলতে হবে উত্তরগুলো। হ্যাঁ, এখানে পোর্টফোলিও বা স্টক গুলোর ABCD চারটা শেয়ার আছে। আমি এখান থেকে মুনাফা পাচ্ছি, এক্সপেক্টেড রিটার্ন পাওয়ার জন্য এই সূত্র আমি ব্যবহার করব। গড় মুনাফা কত আসতে পারে, এর জন্য RF এর মান, RF এর মান 8। 8% মানে 0.08 লিখবেন, 100 দিয়ে ভাগ করবেন। 14% মানে 0.14। অথবা আপনি যদি মনে করেন না এই পার্সেন্ট গুলো আমি এরকম দিব না, সরাসরি 8 বসাবো, এভাবে করলেও হবে। আমি এখানে 14 বসাবো, এখানে 8 বসাবো, বিটার মান 1.25 বসাবো,
সাইন্টিফিক ক্যালকুলেটর, এটা সম্পূর্ণ উঠাবো, উঠানোর পর একটা মান বলে দিবে, সেটা লিখে ফেলবো, সেটাও হবে। কত আসে একটু ইয়েতে বলেন তো, ক্যালকুলেশনটা বলেন কত আসে। আপনার ক্যালকুলেটর নিয়ে বসবেন ক্লাসে, এটার আনসার কত আসে কমেন্ট করেন। কেউ কি ক্যালকুলেটর নিয়ে বসেন নাই? পরীক্ষা হতে পারবেন না। আর 2-4 দিন পরে আমাকে যখন বাসায় বসে অঙ্ক করবেন, তখন আমাকে ডিস্টার্ব করবেন যে ইনবক্সে, স্যার এটা মিলে না, সেটা মিলে না। কত আসে ক্যালকুলেশন করে বের করেন। 15.15%, 15.5%। আসলে বাস্তবে এই শেয়ারে বিনিয়োগ করে যে পরিমাণ ঝুঁকি আছে, এই 15.5% পাওয়া যেতে পারে লাভ, এর চেয়ে বেশি পাওয়া যেতে পারে না। তাহলে এটা যদি বুঝে দেন, তাহলে একটু ওকে লিখেন। পরবর্তীতে বির জন্য, বিতে যদি বিনিয়োগ করি, তাহলে কত আসতে পারে। বিনিয়োগ করলে 8 তো 8-এর মধ্যে থাকবে, 14 তো 14-এর মধ্যে থাকবে, 8 8-এর মধ্যে থাকবে, শুধু এই জিনিসটা বিটাটা চেঞ্জ হবে বিয়ের ক্ষেত্রে। বিয়ের বিটা হলো, এটা লিখবে। ক্যালকুলেশন করলে কত আসে দেখেন, আনসারটা বলেন। আমি চাইলে করতে পারি, কিন্তু আপনাদের দিয়ে করাচ্ছি যাতে আপনাদের একটু শেখা হয়। 13.5%। আচ্ছা, ধন্যবাদ যারা করতেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এখন সিটটা যদি করতে যাই, সিটটা হলো 8, 14, 8। সি এর বিটার পরিমাণ হলো 1, এটা মানে তাহলে 14 আসবে। এখন ডিটটা করবো তাহলে। ডিটটা যদি করতে চাই, ডি এর আনসার কত আসে। ডি এর আনসার 17। এইগুলো হলো আমার বাস্তবে আসার কথা। এই শেয়ারটাতে কেউ যদি বিনিয়োগ করে, বাস্তবে এরকম মুনাফা আসার কথা। এভারেজ, এভারেজ রিটার্ন আসছে কত করে। 16, 14.5, 16, 18। অ্যাকচুয়াল, বাস্তবে এরকম আসার কথা, কিন্তু আমাদের যে গড় আছে, গড়ে এরকম এরকম আসছে। তাহলে আমাদের ডিফারেন্স একটু জানা দরকার, যে কোনটা কত ডিফারেন্স। ডিফারেন্স মানে এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিব। বাদ দিলে আসে, এটা হলো 0.50, এটা আসে হলো 1.40, 2%, 1%। এই তথ্য কিভাবে করলাম আবার দেখাচ্ছি। যে এটা সূত্র দিয়ে করলাম, এই জিনিসগুলো আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আর সূত্রের মানটা এখানে লিখলাম, এটা থেকে এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে বেরিয়ে আসলো পজিটিভ কিছু আনসার আনসার। এখন যেহেতু পজিটিভ বেরিয়েছে, পজিটিভ বের হইলে উত্তরটা হবে আন্ডার ভ্যালু। এখানে লিখতে হবে আন্ডার ভ্যালু। আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে সিদ্ধান্ত বা ডিসিশন বা কমেন্ট বা ডিসিশন, এটা আন্ডার ভ্যালু।
এটা আন্ডার ভ্যালু, এটা আন্ডার ভ্যালু, এটাও আন্ডার ভ্যালু। এখানে যদি মাইনাস আসতো, এখানে ধরে নেন এখানে আনসার আছে 15, এখানে আসছে 16, -1, এটা হয়তো ওভার ভ্যালু। প্রশ্ন এটা চাইছে যে কোনটা আন্ডার ভ্যালু কোনটা ওভার ভ্যালু। অন দ্য বেসিস অফ অ্যাবভ এক্সপেকটেশন, আপনি এই যে এই টাকা চাচ্ছেন, এইগুলোতে আপনার আয় হওয়া দরকার, এই এটার আলোকে কোন শেয়ারটা আন্ডার ভ্যালু আছে কোনটা ওভার ভ্যালু আছে, বুঝাইতেছে কোনটা আপনার কেনা উচিত কোনটা কেনা উচিত না। এখন যদি ধরে নেন 16% হলো এভারেজে আসবে, আসলো, আপনার আশা ছিল 15.5, 5% বেশি আসতেছে, তার মানে আন্ডার ভ্যালু আছে, দাম কম আছে, এটা কিনে নেওয়া উচিত। যদি এমন হয় যে আপনি আশা করছেন 16, পাইছেন 15, তার মানে এটা কেনা উচিত না, ওভার ভ্যালু। এখন যারা দুর্বল তারা লিখবেন কি, উত্তরটা প্লাস আসলে আন্ডার ভ্যালু লিখবেন, মাইনাস আসলে ওভার ভ্যালু লিখবেন, সোজা কথা। মাইনাস আসলে ওভার ভ্যালু, আর প্লাস আসলে আন্ডার ভ্যালু। এই যে অঙ্কটা করলাম অনেক ইজি অঙ্ক, চারটা সূত্র ব্যবহার করলাম একরকম, আনসার গুলোর সাথে এটা বাদ দিলাম, এইগুলো আসলো, পরবর্তীতে অঙ্ক করে ফেললাম, 10-এ 10 পেয়ে গেলাম, 10 নম্বরের অঙ্ক এরকম। যে এই অঙ্কটা যেগুলো করতে পারার জন্য বেসিকটা জানা থাকলে বুঝতে অনেক সুবিধা। এখন আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে অঙ্ক করানোর পর যে স্যার এই লাইনটা বুঝি নাই সেই লাইনটা বুঝি নাই, এটা বুঝাই দেন সেটা বুঝাই দেন, এরকম কিছু যদি থাকে, তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নাই। আর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, স্যার বুঝে গেছি, আর বলতে হবে না, নতুন একটা অঙ্ক দেখাই দেন যে সময়টা আছে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলেন, যে স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। বুঝলে ওকে লিখে দেন। আচ্ছা, এখানে ওকে সংখ্যাই বেশি, না বুঝলে তো হ্যান্ড রাইজ হইতোই। আর একটা অঙ্ক করে ফেলি আমরা। প্রবলেম 5, তারা বলতেছে অ্যাজুম দ্যাট এ স্টক ইজ, এই অধ্যায়ের একটা প্রবলেম বলে দিই। প্রবলেমটা হলো এখানে যে অঙ্ক দেওয়া আছে কয়টা, অনেকগুলো, 15, 16, 17টা অঙ্ক দেওয়া আছে। 17টা অঙ্ক, এটা নতুন শীটের অঙ্ক, আগের শীট না। আগের শীটের অঙ্কগুলো আছে একটু এলোমেলো আর কি। এখন এই যে 17টা অঙ্ক দেওয়া আছে, 17টা অঙ্ক থেকে ঘুরে ফিরে অঙ্কগুলো আসবে ইনশাল্লাহ। গত 10-20 বছরের কোয়েশ্চেন থাকলে এখান থেকে দেখবেন ঘুরে ফিরে আসতেছে, এই নিয়মগুলো আসতেছে। কিন্তু প্রবলেমটা হলো অঙ্কটা যদি আপনি ভুল করেন তাহলে জিরো পাবেন, নাম্বার পাবেন না, ফিনান্সের অঙ্ক যেহেতু। এই জন্য প্রবলেম এটা যে সহজ সহজ অঙ্ক আসে, কিন্তু ভুল করলেন তার সূত্র বুঝলে গেলেন, তাহলে নাম্বার জিরো আসবে। আচ্ছা, প্রবলেম 5 নিয়ে একটু আলোচনা করে ফেলি। অঙ্কগুলো বেশ সহজ, কঠিন না। অ্যাজুম দ্যাট, যেমন এই যে এই অঙ্কটা করলাম আমরা, একটা সূত্র দিয়ে 4বার অঙ্ক মান বের করলাম, দুইটা তফাৎ বের করলাম, 10 নম্বরের কোয়েশ্চেন হয়ে গেল। প্রবলেম 5, অ্যাজুম দ্যাট, ধরে নাও স্টক ইজ প্রাইসড ইন, আচ্ছা এখানে আপনাদের যে প্রবলেম 5-এর জন্য এই যে এই প্রথম থেকে এই পর্যন্ত প্রথম 5টা যে অঙ্ক করতেছি আমরা, এগুলো হলো সিএপিএম মেথড, অর্থাৎ একটা নিয়ম। পরবর্তীতে যেগুলো করব এগুলো আরেকটা নিয়ম। এখানে এই চ্যাপ্টারে কিছু নিয়ম আছে, বেসিক গুলো সবগুলো ধরে নিব আর কি। আচ্ছা, প্রশ্ন থেকে এখানে বলে দিছে এক্সপেক্টেড রিটার্ন হলো 10%, এক্সপেক্টেড রিটার্ন নেক্সট ইয়ার 10%, অ্যান্ড ইটস বিটা ইজ দ্য রিস্ক ফ্রি রেট 5.6। এখানে আমাকে তথ্যগুলোর মাঝে কি দেওয়া আছে, ইয়ার এর মান দেওয়া আছে, বিটার মান দেওয়া আছে, না আর এফ এর মান দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ইয়ার এবং আর এফ। আমি একটু নোটে লিখে ফেলি, আমাদের প্রশ্নে যা দেওয়া আছে।
এখানে যে অঙ্কগুলো আছে এগুলো করার পর আপনি বই থেকে ইনশাল্লাহ সব অঙ্ক করতে পারবেন। আর যদি কোনো অঙ্ক মনে হয় যে পারতেছেন না, তাহলে সলভ ক্লাসে কিন্তু বলতে পারবেন যে স্যার আপনি যেগুলো করাইছেন এগুলো যে দুই একটা আমি পারতেছি না। প্রশ্নে যা পড়া আছে, ইয়ার এর মান দিয়ে দিছে, এক্সপেক্টেড রিটার্ন 10% দিছে, আর আর এফ এর মান দিছে এত। বলতেছে ক্যালকুলেট দা স্লোপ অফ এসএমএল, স্মল মার্কেট লাইন আর কি, সিএমপিএম এর নিয়মটা, স্লোপ বের করো। স্লোপ কি জিনিস এটা আমার শিখতে হবে আগে। প্রশ্নে চাইছে যে এসএমএল এর স্লোপ অর্থাৎ ঢাল, ঢাল বের করো। ঢাল মানে আর এম মাইনাস আর এফ। আজকে তো সময় মোটামুটি শেষ, এটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো। স্লোপ আর এম মাইনাস আর এফ টা বের করতে হবে আপনার। এখন আর এফ এর মান তো জানেন, আর এম এর মানটা যদি জানতেন তাহলে তো অঙ্কটা করা যেত, স্লোপ বের করে ফেলতে পারতেন। তা আমরা এক কাজ করি, আমরা এই সূত্রটা ইউজ করে ফেলি, ইয়ার এর সূত্র ব্যবহার করে ফেলি। কিন্তু বিটার মান আমার দেওয়া আছে, তাহলে দেখি খুঁজে নিই। ইস বিটা ইজ, এই যে প্রিন্টিং মিস্টেক, এর 90 হবে, হ্যাঁ। বিটা ইজ 90, 90টা ভুলে চলে গেছে, ইজ এর পরে 90 হবে। আর এফ হলো 56, বিটার মান দেওয়া আছে, বিটার মান 90, 90 লিখে নেন, প্রিন্টিং মিস্টেক হয়েছে, 0.90। ইয়ার এর মান 10% দেওয়া, আর এফ এর মান 5.6 দেওয়া, আর এম এর মান, আর এফ এর মান, বিটার মান 0.90 দেওয়া। আপনি দেখেন এখানে কিন্তু আর এফ এর মান আমি বসাইনি কেন, আমাকে এই জিনিসটার মানই বের করতে হবে, আর এফ এর মান আমি বসাবো না। এখন আমি এক কাজ করতেছি, এই অংশের গুলা এই পাশে নিয়ে আসছি, যেহেতু আমাদের ছোট ক্লাস থেকে এরকম শিখে আসছি, যেটা দেওয়া না থাকে ওইটারে বাম পাশে এনে নিতে হয়, যেটার মানটা দেওয়া না থাকে এটা বাম পাশে এনে নিতে হয়। আর এম মাইনাস আর এফ, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে যাবে। এটা থেকে বাদ দিলে থাকে 4.4 মনে থাকে না, এটা ওই পাশে গেছে মাইনাস হয়ে গেছে। 90 ওই পাশে গেলে গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, এগুলো তো আপনারা জানেন। তাহলে আসবে 4.89, এটা আমি 4.89%। এখন অনেকেই প্রশ্ন করবে স্যার আমি তো দুর্বল স্টুডেন্ট, আমি আর এফ এর মানটা আমি বসাইতে চাই। তা বসাই দেন, এই 5.6 এখানে বসায় অঙ্ক করে যাবেন, করলে আর এম এর মান বেড়ে যাবে, এমনি ঘুরে ফিরে আর এম এর মান বেড়ে আসবে, ধরেন আর এম এর মান বেড়ে আসবে 10 দশমিক, এমনি ঘুরে ফিরে 10 দশমিক এত। পরবর্তীতে এই 10 দশমিক এত এই জায়গায় বসাবেন, আর এফ এর মান বসাবেন, এইটা মানটা চলে আসবে। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আর এম এর মান বের করেও করতে পারেন, আবার যদি মনে করেন শর্টকাট, আর এম এর মান কেন কষ্ট করে বের করবো আমি, আমি যেহেতু স্লোপ মানে আর এম থেকে আর এফ বাদ, সো আর এম থেকে আর এফ বাদটাই বের করে নিলাম, ঝামেলা শেষ। তাহলে আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম। 2 নাম্বার রিকোয়ারমেন্টে কি চাইছে দেখি। 2 নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট, আর এম বের করো, অন দ্য মার্কেট আর এম বের করো। ওকে, আর এম বের করতে হলে আমরা এত কিছু করব না, শর্টকাটে করে ফেলবো। আর এম মাইনাস আর এফ সমান সমান 4.89%, এটা কই বেশি উপরে, আমার এবার আর এম কে দরকার, আর এফ কে ওই পারে পাঠিয়ে দিলাম, মাইনাসটা চলে গেল প্লাস হয়ে গেল। আর এফ এর মান আমরা জানি 5.6, সুতরাং আর এম সমান সমান কত আসে, 10.49। শেষ আনসার। শেষের অঙ্ক একটু দ্রুত করে দিলাম যেহেতু সময় ছিল কম আমাদের হাতে। এখন আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই। ধরেন আমরা যে চ্যাপ্টার করতেছি রিস্ক এন্ড রিটার্ন, যে চ্যাপ্টারের একটা অংশ করতেছি, এই চ্যাপ্টারটা আপনার কাছে সহজ মনে হচ্ছে বা বোরিং মনে হচ্ছে, অথবা
এই চ্যাপ্টার আপনি পারেন, অথবা এই চ্যাপ্টার বাদ দিতে চাচ্ছেন, যে আমি এটা এই বাদই দিব, কোনো সমস্যা নাই। আমার কাছে কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে। আপনি ওই চ্যাপ্টারটা বাসায় বসে দেখে দেখে বই শেষ করবেন। হ্যাঁ। আর এই এই যে এই যে অঙ্কটা করাইছি, এটা পুরাতনের নাম, 9 নাম্বার দিয়ে, এগুলো আপডেট শিট, আপডেট শিট পাবেন। একটু ধৈর্য ধরেন। এখানে তো ক্লাসের মাঝে তো আমি যে ভিডিওর মাঝে তো অঙ্কটা দেওয়া থাকে, অঙ্কের প্রশ্নটা, ফিনান্সের অঙ্ক ছোট ছোট ডাক প্রয়োজনে লিখে ফেলবেন কয়েকটা। পুরাতন শিটে এগুলো সব আছে। কোনগুলা নাই, এই যে নিচের দিকে একটা নাই, এইগুলা লিখে নেবেন। আর আমি দিয়ে দিব শীট আপডেটে আপনার। আমি তো ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াই। এইগুলা আপনাদের মেনটেন করা খুব কঠিন, সময় লাগে। হ্যাঁ। এই জন্য হয়তো আপডেট শিট গুলো আপনাদের দিতে পারতেছি না। কিছুদিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পরীক্ষার আগে পেয়ে যাবেন। যেমন ফার্স্ট ইয়ার ছাত্ররা কিন্তু আপডেট শিট পেয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার যে যে সুবিধা পাচ্ছেন, এই সুবিধাটা যদি অন্যদের একটু জানায় দেন, তাদের ভালো লাগলে তারা ভিডিওটি দেখে ভর্তি হলে তাদের উপকার হবে। আসসালামু আলাইকুম।